আজ আমরা পড়ব টাইপস অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের শ্রেণীবিভাগ। সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। এক, অ্যাকর্ডিং টু দ্য মিনিং অর্থাৎ অর্থ অনুযায়ী শ্রেণীবিভাগ, আর অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অর্থাৎ গঠন অনুযায়ী শ্রেণীবিভাগ। অর্থ অনুযায়ী কোন বাক্য কী অর্থ প্রদান করছে সে অনুযায়ী কীভাবে ভাগ করা যায়, আর অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অর্থাৎ গঠন অনুযায়ী কোন বাক্য কীভাবে গঠিত সে অনুযায়ী বাক্য কয় প্রকার। তো অর্থ অনুযায়ী কয় প্রকার? 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। এবং গঠন অনুযায়ী বাক্য কয় প্রকার? 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো এই অংশটা আমরা পরে আলোচনা করব। আজকে আলোচনা করব যে অর্থ অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগটি। অ্যাকর্ডিং টু দ্য মিনিং দ্য সেন্টেন্স মে বি 5 টাইপস। আমরা আগেই পড়লাম এটা যে অর্থ অনুযায়ী বাক্য কয় প্রকার? 5 প্রকার। এর প্রথমটি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বাংলায় বলে কী হবে? বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। কাকে বলছি? টেলস সামথিং অর গিভস ইনফরমেশান অর্থাৎ যে বাক্যগুলি আমাদেরকে কোনো তথ্য দেয়, আমাদেরকে কোনো ঘটনা সম্পর্কে কোনো বর্ণনা করে, তাকেই আমরা কি বলি? অ্যাসার্টিভ সেন্টেন্স। শুধুমাত্র কোনো ঘটনা সম্পর্কে কিছু বর্ণনা করবে বা তার সম্পর্কে আমাদেরকে কোনো তথ্য দেবে, সেটাকে আমরা কি বলছি? অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। আর এই বাক্যগুলি সর্বদা কি ফুল স্টপ দিয়ে কিন্তু শেষ হয়। উদাহরণস্বরূপ, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। গোপাল ইজ রিডিং বুক, গোপাল বই পড়ছে। তো এখানে আমরা কি দেখছি? যে কোনো ঘটনা সম্পর্কে শুধু বর্ণনা করা হচ্ছে। স্কাই ইজ ব্লু অর্থাৎ আকাশটি সম্পর্কে বর্ণনা করছি। গোপাল ইজ রিডিং বুক, তো গোপাল সম্পর্কে বর্ণনা করছে যে সে কী করছে না বই পড়ছে। তো এইগুলিকে সব কী বলা হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন অর্থাৎ প্রশ্নমূলক বাক্য। তো কিন্তু তোমরা বুঝতেই পারছো যে প্রশ্নমূলক বাক্য অর্থাৎ কী করা হবে? যে বাক্য দিয়ে কোনো কিছু প্রশ্ন করা হবে। আস্ক সামথিং অর্থাৎ কোনো কিছু সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করা, কোনো প্রশ্ন করা, এটাকে আমরা কি বলছি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা একেবারে সহজ, যে প্রশ্ন করলে কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এই বাক্যগুলি চেনার আরও সহজ উপায় আছে কি? এই বাক্যগুলি সর্বদাই কোশ্চেন মার্কস দিয়ে শেষ হয়, অর্থাৎ প্রশ্নচিহ্ন দিয়ে কিন্তু এই বাক্যগুলি সব শেষ হয়। তো বাক্যের শেষে প্রশ্নচিহ্ন থাকলেই তোমরা ইজিলি বুঝতে পারবে যে কি এই বাক্যগুলি সব ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিছু উদাহরণ: হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? ডিড গোপাল ফিনিশ দ্য ওয়ার্ক, গোপাল কি কাজটা শেষ করেছিল? তো এগুলো সব কি প্রশ্ন করছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ যে বাক্যটির দ্বারা কী করা হবে? অর্ডার আদেশ করা, রিকোয়েস্ট অনুরোধ করা, সাজেস্ট কোনো কিছু পরামর্শ দেওয়া, বা অ্যাডভাইস কিছু উপদেশ দেওয়া। তো এই ধরনের বাক্যগুলিকে সব কী বলা হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে বাক্যগুলি দিয়ে কোনো আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, নির্দেশ দেওয়া, অর্থাৎ কিছু করতে বলা। তো সামনের ব্যক্তিকে কিছু করতে বলার মানেই কি? ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই বাক্যগুলি সাধারণত কী হয়? ফুল স্টপ দিয়ে শেষ হয়। কিন্তু কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাবো এই বাক্যগুলি বিস্ময়সূচক চিহ্ন এক্সক্লামেশন মার্ক দিয়েও শেষ হচ্ছে। কখন এটা হয়? না যখন স্ট্রং কমান্ড অর্থাৎ যে অর্ডারটা দেওয়া হচ্ছে তার মধ্যে যদি তীব্রতা থাকে যে সেটা করতেই হবে, তো এরকম বাক্যের ক্ষেত্রে আমরা কী করি? বিস্ময় চিহ্ন তো এইরকম বাক্যের ক্ষেত্রে আমরা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে বাক্যটাকে শেষ করি। কিছু উদাহরণ যেমন, প্লিজ সিট ডাউন, অনুগ্রহ করে বসে পড়ুন। তো এখানে অনুরোধ করা হচ্ছে। ডু নট ওয়েস্ট ওয়াটার, জল নষ্ট করো না, এখানে অ্যাডভাইস করা হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে। ফলো দ্য রুলস, নিয়মগুলিকে পালন করো। অর্থাৎ এখানে দেখো এক্সক্লামেশন মার্ক দিয়ে শেষ হয়েছে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই যে নিয়মটা পালন করতে বলছে সেটা কিন্তু তোমাকে করতেই হবে, এমনভাবেই আদেশটা দেওয়া হচ্ছে। তাই এটি কি? এক্সক্লামেশন মার্ক দিয়ে শেষ হয়েছে। নিশ্চয়ই বোঝা গেল ব্যাপারটা। 4 নম্বর, এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ যে বাক্যগুলির দ্বারা কী করা হয়? ইমোশান আমাদের আবেগ বা অনুভূতিকে প্রকাশ করে, জয় আনন্দ প্রকাশ করে, সারপ্রাইজ অর্থাৎ বিস্ময়কে প্রকাশ করে, সরো দুঃখকে প্রকাশ করে। অর্থাৎ আমরা বলতে পারি কি যে বাক্যগুলো দিয়ে
আমাদের আবেগ, অনুভূতি, হাসি, কান্না, দুঃখ, ভয়, বেদনা, যন্ত্রণা, বিস্ময় ইত্যাদিকে প্রকাশ করে তাকে আমরা কি বলছি? এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। আর এই বাক্যগুলি সর্বদা কিন্তু বিস্ময় চিহ্ন দিয়ে শেষ হয়। এই বাক্যগুলি সর্বদাই বিস্ময় চিহ্ন অর্থাৎ এক্সক্লামেশন মার্ক দিয়ে শেষ হয়। কিছু উদাহরণ দেখো। হোয়াট এ বিউটিফুল সাইট, কী সুন্দর দৃশ্য। তো এখানে কি করা হচ্ছে? বিস্ময় প্রকাশ করা হচ্ছে। এছাড়া হুডরা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কী আনন্দ, আমরা ম্যাচটা জিতেছি। অ্যালাস হি ইজ নো মোর, হাই কি দুঃখের ব্যাপার, সে আর বেঁচে নেই। তো এখানে দেখো প্রথম বাক্যে আমরা কি করলাম? আনন্দ প্রকাশ করলাম, আবার পরের বাক্যে দুঃখ প্রকাশ করলাম। তো এই বাক্যগুলোকে সব কী বলা হবে? এক্সক্লামেটরি সেন্টেন্স। 5 নাম্বার অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে বাক্যগুলি দিয়ে কী করা হয়? উইশ বা প্রেয়ার অর্থাৎ ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয়, কোনো হোপ আশা প্রকাশ করা হয়। তো এই বাক্যগুলিকে কী বলা হবে? অপটেটিভ সেন্টেন্স। সাধারণত এই বাক্যগুলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মে, উইশ অথবা লং লিভ ইত্যাদি শব্দ দিয়ে শুরু হয়। বাক্যগুলি ফুলস্টপ দিয়ে শেষ হয়। কখনো কখনো এখানেও কিন্তু এক্সক্লামেশন মার্কস ব্যবহার করা হয় যখন ইচ্ছার তীব্রতা বেশি প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ, তো মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। আই উইশ আই ওয়ার এ বার্ড, উফ আমার খুব ইচ্ছা ছিল যদি আমি পাখি হতাম। তো এখানে সব কী করা হচ্ছে? ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হচ্ছে। প্রথম বাক্যে প্রার্থনা প্রকাশ করা হচ্ছে, পরের বাক্যে আমরা রাজার দীর্ঘায়ু কামনা করছি, এখানে আমি ইচ্ছা প্রকাশ করছি। তো এই ধরনের বাক্যগুলো কী হবে? সব অপটেটিভ সেন্টেন্স। আর 3 নম্বর বাক্যটিকে একটু লক্ষ্য করো। তবে কী বলা? আই উইশ আই ওয়ার এ বার্ড, আমার ইচ্ছে ছিল যদি আমি পাখি হতাম। তো এখানে দেখো আয়ের পরে কিন্তু ওয়ার বসেছে। আমরা জানি আয়ের পরে সাধারণত কী বসে? ওয়াজ বসে, কিন্তু এখানে দেখো ওয়ার ব্যবহার করা কেন? তো যখন এরকম কোনো ইচ্ছা প্রকাশ করা হবে অতীতের, যা পূরণ হয়নি বা পূরণ হওয়া সম্ভব না, এরকম ক্ষেত্রে কিন্তু আয়ের পরে ওয়াজ না, আয়ের পরে ওয়ার বসবে। তো আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। তো এবার তোমরা যদি বুঝতে পারো, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাও, আমি সেইগুলিকে সমাধান করার চেষ্টা করব।